অর্থাৎ দুর্গাপুজো শুধু এখন এন্টারটেনমেন্ট নেই, দুর্গাপুজো এখন শুধু মহাশক্তির আরাধনা নেই। এখন আমি তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য কোনো থিম তৈরি করতে পারি না, তাহলে আমার এটা দুর্গাপুজোর মণ্ডপ হবে না। কেন যে দর্শকগুলো 3 মিনিটের জন্য এখানে সুযোগ পায়, ঢোকার সাথে সাথে যাকে বলা হয় বেরিয়ে যান তাড়াতাড়ি করুন, তারা কি প্যান্ডেল দেখে ভাবনাকে রিয়েলাইজ করবে? নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু, আর আজকে আমার গেস্ট বিমল সামন্ত। বিমলবাবু, আপনাকেও স্বাগত আমাদের মহাপুজোয়। এবছর তো দুটো পুজো হচ্ছে, একটু যদি পুজোর বিষয়ে বলেন। পুজোর বিষয় মানে প্রথমে দুটো ক্লাবের নাম বলি। হ্যাঁ, একটা হচ্ছে আমরা এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে ভবানীপুর অবসর ক্লাবটা হচ্ছে ভবানীপুর থানার ঠিক অপোজিটে, গোলমাঠ তার পাশেই। আর হচ্ছে আর একটা কাজ করছি নর্থ ক্যালকাটা আহিরিটোলা যুবকবৃন্দ হচ্ছে বিকে পাল মোড়ের ঠিক পাশেই। এই দুটো ক্লাব অবসরের ভাবনা সেটার নাম হচ্ছে গোড়ার কথা। এই গোড়ার কথা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে চাইছি আর কি। আচ্ছা, প্রথমে বলি, মূলত কাজ হচ্ছে বাঁশটা বিভিন্ন রকমের বাঁশ এবং তার যে এক্সপ্লোরেশন, কিভাবে বাঁশগুলোকে দিয়ে কত রকমভাবে করা যায়, একটা ভাবনা বা মেসেজ থাকে আমার প্রতিটা কাজে যেমন থাকে। সেটার এখানকার যেটা ভাবনা সেটা হচ্ছে যে গোড়ার কথা মানেটা কি, অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন এই যে আধুনিক জীবনযাত্রার জন্য আমরা আমাদের যে পারিবারিক বন্ধন বা আমাদের যে সোসাইটি বা সামাজিক যে বন্ধন, সেগুলো ক্রমশ না আমরা মানে কি বলবো ভুলে যাচ্ছি বা আলগা হয়ে যাচ্ছে। মানে সেটাকে প্রতিযোগিতায় ইঁদুর দৌড়াতে গিয়ে সেগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য অনেক কিছু আমাদের পোয়াতে হচ্ছে। তো সেটার একটা মেসেজ আছে এই প্যানেলটার মধ্যে দিয়ে। আমরা চেষ্টা করছি এটাকে বোঝাতে যে একটা গাছের গোড়াকে যদি আমরা যত্ন করি, তাহলে গাছ যেমন ফলে সুন্দর করে ফুটে উঠবে, সেরকম যদি আমাদের কোনো পরিবার বা আমাদের যে সমাজ, বন্ধু, আত্মীয়, তাদের প্রতি যদি আমাদের একটা সম্পর্কের যত্ন নেওয়া যায়, তাহলে একটা সুন্দর সমাজ আমরা পাবো। এটা হচ্ছে এই অবসরের ভাবনা। বাহ। অন্যদিকে নর্থেও তো আপনি আছেন। এই যে পুজোর এটা শুরু হয় কবে থেকে, মানে এই থিম পুজোর দিকে আপনার সৃষ্টি দেখানো, এটা কবে থেকে শুরু হয়েছে? আমি ব্যক্তিগতভাবে কাজ করছি 2006 সাল থেকে, দুর্গাপুজোর কাজ। হ্যাঁ, প্রায় 20 বছর হয়ে গেল। আর বাকি এই কাজের প্রিপারেশন কি হয়, প্রতিটা কাজ যেমন হয় আর কি। যে বছর এবছর যেমন পুজো শেষ হয়ে যাবে অষ্টমী নবমী, ঠিক তার পর দিন থেকে পরের বছর কাজের বায়নাও হয়ে যায়, কোন ক্লাব কাজ করবে এবং কি ভাবনা চিন্তা হয়, সেটা আর কয়েকদিন পরেই আবার ঠিকঠাক হয়ে যায়। অনেক সময় ভাবনা আগে করা থাকে এবং তারপরে সেটা কোন ক্লাবে যাবে সেটা ঠিক করা। অনেক সময় কি হয়, আপনি যা ভাবনা ভেবেছেন দর্শক সেই ভাবনা হয়তো বুঝতে পারলো না, বা আপনি যা ভেবেছেন তার উল্টোটাও বুঝলো, এটা হয় অনেক সময়। এটা কিভাবে দেখেন এই ব্যাপারটা? না, প্রথমে বলে রাখি যে আমি সাধারণত যে কাজগুলো করি সেই কাজগুলো যে খুব বেশি থিমেটিক বা খুব বেশি ভাবনার কচকচানি থাকে তা নয়। আমার কাজগুলো থাকে একটা করে মেটেরিয়াল আমি চুজ করি এবং সেই মেটেরিয়ালটাকে কত রকমভাবে সাজানো যায় বা কত রকমভাবে তাকে এক্সপ্লোর করা যায়, এবং সেখান থেকে এই যে ট্রেন্ডের সঙ্গে গা ভাসানোর জন্যই বলো বা এই একটা কিছু থিম না হলে লোকে যেন কিরকম মানে পুজোটা ঠিক কমপ্লিট হলো না ব্যাপারটা হয়। কেন কেউ কিছু দেখেছি মণ্ডপে ঢোকার সাথে সাথেই আমাদের থিমটা কি জিজ্ঞেস করে, মণ্ডপ দেখার আগেই জিজ্ঞেস করে থিমটা কি। তো তার মানে কি থিমটা না হলে কি মণ্ডপ নেই, মা দুর্গা নেই, এটা জানি না। যাই হোক, সে সমস্ত কন্ট্রোভার্সির ব্যাপারটা আমি যাচ্ছি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আমার যে কোনো মণ্ডপে যদি ভাবনা না বলে দেওয়া হয় তাহলে ভালো লাগবে, যদি ভাবনা বলে দেওয়া হয় তাহলে তো আরেকটু বেশি ভালো লাগবে, না বললেও খুব একটা যায় আসে না কিছু। কেন যে দর্শকগুলো 3 মিনিটের জন্য এখানে সুযোগ পায়, ঢোকার সাথে সাথে যাকে বলা হয় বেরিয়ে যান তাড়াতাড়ি করুন, তারা কি প্যান্ডেল দেখে ভাবনাকে রিয়েলাইজ করবে? আপনার এই বিষয়টা কেমন লাগে? ধরুন, এতদিন ধরে আপনি বানিয়েছেন, এত মানুষ এসে ভিড় জমালো, মানুষটি যখন ভেতরে ঢুকলো, আলটিমেট দেখার সময় আসলো, তখন তাকে ঠেলে ঠুলে বের করে দেওয়া হচ্ছে।
কিরকম এটা লাগে যে এটা এটা এটার তো দুটো উত্তর হয়। একটা উত্তর হয় যে অতিরিক্ত চাপের জন্য এটাকে করতে হয় হলো, এটা তো ক্লাব কর্তাদের জন্য, এটা তো সব স্বাভাবিক হয়। আর একটা যেটা হয়, মানুষও না আজকাল পুজোটাকে দেখার জন্য পুজো ঢোকে না প্যান্ডেলে। তাহলে কারণ প্রত্যেকেই দেখেছি আমি একটা করে মোবাইল নেয়, মোবাইলটা অন থাকে এবং সেই মোবাইলের ফোকাস ক্যামেরা কোন দিকে আছে কেউ জানে না, শুধু ছবি তুলেই যায় এবং মোবাইলটাই দেখে যায়। এবার তো সেটা একটা নতুন ট্রেন্ড বলো বা বিরক্তিকর ব্যাপার হয়। তাদের যদি বলাও হয় না যে হ্যাঁ, না এখন মোবাইলটা অফ রেখে ঢুকুন, হুম, তারা কথা শোনে না। আর যেহেতু ওই মোবাইলটা নিয়েই ঢোকে তারা, সেজন্য ওই ছবি তোলার জন্যই তারা দেরি করে। আর সেই দেরি করার জন্যই পেছনে বাঁশিটা বাজে। আর দেখতে কতক্ষণ আর লাগে, ঠিক তাই না? এটা ঠিক। গেল এক। আর একটা হতে পারে, আমি সবাইকে দোষ দিচ্ছি না, আহ, তবে আমার মনে হয় এখন তো কলকাতা দুর্গাপুজো প্রায় 15 দিনের পুজো। তো ভালো করে যারা পুজো দেখতে চায় তারা ঠিক সময় মতো করে, সময় নিয়ে ঠিক সময় বেরোয়, ঠিক ঠিক। সময় দেখে। একটা প্যান্ডেল তৈরি করতে মিনিমাম কতদিন সময় লাগে? এটা কি শিল্পীর উপর ডিপেন্ড করছে পুরো ব্যাপারটা? অনেকগুলো বিষয় কাজ করে এখানে। একটা ক্লাব, সে ফিনান্সিয়ালি কতটা সাউন্ড, আচ্ছা। কতটা আগে থেকে সে ইনভেস্ট করতে পারে। ও, একটা ক্লাব যার মাঠের সে পারমিশন কবে থেকে পাবে। যেমন আমরা যে পুজোটায় বসে আছি রাস্তায়, হ্যাঁ, এটা বেশি দিন আগে পাবে না। তো অনেক কিছু ডিপেন্ড করে। আবার কিছু কিছু কাজ আছে যে কাজগুলো হয়তো আগে থেকে প্রিপারেশন নিয়ে নেওয়া যায়, হুম, পরে গিয়ে ইনস্টল করা যায়, হ্যাঁ, সেটা অনেকটা আগে শুরু করে দেওয়া যায়। আবার কিছু কিছু কাজ আছে সেটা ডিরেক্টলি ইনস্টল হবে ওখানে, ফেব্রিকেশনটা সেখানেই করতে হবে, নাহলে বাকি কিছু হবে না। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। মূলত কলকাতা দুর্গাপুজো তো 3 মাস আগে থেকেই বাঁশ পড়ে যায়, হুম, হুম, সেটা তো জানি। মানে খুঁটি পুজোটা হয়ে যায়। থিম ভাবার বা ভাবনা ভাবার, এটা তো আপনিই ভাবেন, এটা কতদিন আগে থেকে ভাবনা থাকে, নাকি জায়গায় পৌঁছে বা ক্লাবের সাথে কথা বলার পর আপনার ভাবনা শুরু হয়? না, এটা ওই যে আমি একটু আগে বলছিলাম না যে আমার কাজগুলো একটু আলাদা হয়। আমার আপনি কাজগুলো পরে একটা শেষ হওয়ার পর থেকেই আপনার একটা ভাবনা চিন্তা শুরু হয়? না, ভাবনা চিন্তা মানে আমি তখন ওই মেটেরিয়ালটাকে নিয়ে ভাবি যে কোনটা দিয়ে কাজ করব। এবছর তো আমার এবার চারপাশে যেমন দেখছি বাঁশ দিয়ে বাঁশ। কাজ হচ্ছে, এটা বাঁশের হচ্ছে। হ্যাঁ, আমার যেমন আড়িটোলায় কাজ হচ্ছে স্টেন গ্লাসের। আচ্ছা, হ্যাঁ, এবার স্টেন গ্লাসটাকে কিভাবে আমি দেখাবো, কত রকম ভাবে দেখাবো, হ্যাঁ, সেটা ওখানে কাজ হচ্ছে। এখানে বাঁশের কাজ হচ্ছে। একটা বাঁশের আমার নিজেরই করার আগে 3খানা বাঁশের কাজ হয়ে গেছে। ও, তো এই এই 3টে বাঁশের কাজকে ছাপিয়ে আমাকে আরো একটা কাজ দিতে হবে। সেই কাজটা করার জন্য আমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হয়েছে। ঠিক, তো এরকম এটা ডিপেন্ড করে। আমি থিম, ওই যে আবার বললাম যে থিমটা আগে থেকে ঠিক হয় না। আগে থেকে ঠিক হয় কি মেটেরিয়ালটা নিয়ে কাজ হবে বা কেমন চেহারাটা দাঁড়াবে। তারপরে ডিপেন্ড করে সেই মেটেরিয়ালটাকে কেন্দ্র করে একটা ভাবনাকে এস্টাবলিশড করা। হুম, সেই ভাবনাটা আমার মূলত একটু মানে ফিলোসফিক্যাল বা একটু আরবান কিছু একটা বিষয়, হুম। একটা মেসেজ যায় প্যারালালি কাজের সাথে। যেমন কিন্তু এই বাঁশের প্যান্ডেলের কি মেসেজ? ওই যে গোড়ার কথা বললাম, আচ্ছা, আর ওখানে ইয়ে, আর ওখানে কাজ নাম দিয়েছি রোশনাই। বাহ, হ্যাঁ, রোশনাইয়ের কাজ হচ্ছে মানে বার্তাটা হচ্ছে এরকম। এই যে আমরা যে সোসাইটিতে বাস করি, চারিদিকে যে এত নিয়ন হুম, আলো, হুম, এত আলো ঝাঁ চকচকে, প্রত্যেকে খুব সুন্দর, সবাই মানে ফুর্তিতে আছি, একদম বিন্দাসে আছি তো। কিন্তু তার মধ্যে একটা অন্ধকার জগৎ আছে। ঠিক, সেই অন্ধকার জগৎটাকে কেউ দেখতে পায়, কেউ দেখার চেষ্টা করে, কেউ আবার দেখার চেষ্টাও করে না। তো কিছু কিছু মানুষ আছে যারা ওই অন্ধকারটাকে দেখতে চেষ্টা করে এবং সেটাকে হুম, ঘোচানোর চেষ্টা করে। তো ওখানে আমার দুর্গা সেই কাজটা দায়িত্ব নিয়েছে। বাহ, হ্যাঁ, এবং আমি এত রকমের ওখানে আলো জ্বালাচ্ছি, আলো দিয়ে রোশনাই করছি, এত কালারফুল। সেটা দিয়ে আমি বোঝাতে চাইছি এটাই, যে আমরা প্রত্যেকেই এরকম কালারফুল থাকতে পারি যদি একটু সচেতন থাকি, একটু সজাগ থাকি। বাহ, তো এবারে আপনি হয়তো তুমি হয়তো বলবে যে এইটা তাহলে ওখানে প্যান্ডেলে গিয়ে লোকে কি করে ফিল করবে বা কি করে রিয়াক্ট করবে। হ্যাঁ, এখন আমি তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য কোনো থিম তৈরি করতে পারি না। তাহলে আমার এটা দুর্গাপূজার মণ্ডপ হবে না। ঠিক, তাহলে আমি এটাকে একটা এক্সিবিশন নিলাম, তার একটা টাইটেল দিলাম,
সেখানে সেইটাকে নিয়ে একটা কেন্দ্র করে কিছু ছবি, কিছু মেসেজ, কিছু অডিও ভিজুয়াল এসব লাগালাম, হুম। তাহলে আমার সেটা হতে পারে। আগে কিন্তু দুর্গাপুজোতে এই এখন ইদানিং অডিওর ব্যবহারটা খুব হচ্ছে, লাইট তো হচ্ছে, এটা তো অডিও একটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে কিন্তু থিমের সাথে সাথে। না মানে আমরা মানুষজন প্যান্ডেলের ভেতর ঢুকলে তার জন্য অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য বিভিন্ন মিউজিক ব্যবহার করা হচ্ছে। এগুলো কি আপনারাই সিলেক্ট করেন, এই এই মণ্ডপে এইরকম বা এই থিমের সাথে এই মিউজিক? কলকাতার দুর্গাপুজোর যে আজকের যা হালকিকত যা হুম। চলছে, এটার তো শুরু আজকের নয়। বহু বছর। এবং আজকে দাঁড়িয়ে আমরা যে ধরনের আলোচনা করছি, হুম। আজ থেকে 10 বছর বাদে যখন তোমারও চুল সাদা হবে এরকম, বা 20 বছর বাদে, তখনও যদি তুমি দুর্গাপুজোকে নিয়ে আলোচনা করো, তাহলে দেখবে এই আলোচনাটা পুরো বদলে গেছে। তাই না? হ্যাঁ, তখন যে কি দাঁড়াবে, কি হবে। আজ থেকে ধরো 90 সালে, আমি জানি না, 90 সালে যখন দুর্গাপুজোকে নিয়ে আমরা আলোচনা করতাম, তখন কি এই সমস্ত প্রসঙ্গ আসতো? ঠিক। আসতো না। তো এইটার একটা এমন বিবর্তন চলেছে, এবং এটা যে কে কিভাবে হচ্ছে বা কিভাবে হচ্ছে না, এটা একটা বড়, মানে বিশাল একটা আলোচনার বিষয় এবং ভীষণ গবেষণার বিষয়। ঠিক। এবং এই গবেষণার কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল না, মানে বলতে ইচ্ছে করছে বলুন। যে এখন দুর্গাপূজা আবার গবেষণামূলক দুর্গাপূজা হচ্ছে। যেমন? যেমন গত বছরে আমরা বেশ কয়েকটা কাজ দেখেছিলাম, যেখানে কোন একটা বিষয় নিয়ে গবেষণা হচ্ছে, এবং সেই গবেষণামূলক কাজ করতে গিয়ে সেই ইতিহাস আসছে। হুম। হ্যাঁ, আমরা যেমন একটা কাজ দেখেছিলাম খুব সুন্দর, ইয়ের আপনার তোমার গুহা চিত্র ছবি দিয়ে, সেই গুহা চিত্রের একটা ইতিহাস ওখানে আসছে। আমরা নীল চাষ নিয়ে একটা কাজ দেখেছিলাম, সেখানে তার একটা ইতিহাস আসছে। অর্থাৎ দুর্গাপুজো শুধু এখন এন্টারটেনমেন্ট নেই, দুর্গাপুজো এখন শুধু মহাশক্তির আরাধনা নেই, দুর্গাপুজো এখন অনেক দিকে আস্তে আস্তে টার্ন নিচ্ছে। এবং বিগত 2-3 বছর ধরে বা আরেকটু আগে থেকে পারফর্মিং আর্ট ঢুকেছে। হুম। ঠিক আছে, তো আমি শো দেখছি। হ্যাঁ, তো অডিও তো আছেই, ভিজুয়াল আছে, কাইনেটিক আছে। তো এই যে দুর্গাপুজোর মধ্যে যে এত কিছু ঢুকছে, এটার তো আহ, মানে কি বলবো, বাই ডিফল্ট ঢুকছে। এটা কোনো প্রি প্ল্যানিং ঢুকছে বলে আমার তো মনে হয় না, এটা একটা যে কেউ বলে দিল 2028 সালে একটা কাইনেটিক শুরু হবে, বা হুম। 2030 সালে এইটা শুরু হবে, এটা করতে হবে, এরকম তো করছে না। ঠিক। কেউ না কেউ দেখো, যখন শিল্পীরা কাজ করছে বা ডেকোরেটররা কাজ করছে, বা আরো অন্যান্য সেক্টর থেকে যারা লোক আসছে, ধরো ফিল্ম ডিরেক্টর, হুম। সে দুর্গাপুজোর থিম তৈরি করছে, ঠিক। যে লাইট ডিরেক্টর সেও দুর্গাপুজোর থিম তৈরি করছে, ঠিক। যে নাটকের লোক সেও করছে, আহ, যারা ফাইন আর্টের লোক হুম। তারাও করছে, যারা গ্রাফিক্স ডিজাইনার, যেমন আমরা গ্রাফিক্স ডিজাইন থেকে আমরা পুজো প্যান্ডেলে কাজ করতে এসেছি। তো বিভিন্ন সেক্টর থেকে লোকেরা আসছে এখন কাজ করতে। হুম। তো ন্যাচারালি বিভিন্ন সেক্টরের যে কিছু কিছু ইনপুট এখানে ঢুকবে, এটা তো স্বাভাবিক। বাহ। আগে যেমন কাজ করতো শুধু ডেকোরেটর, হুম। তারা কি বুঝতো? তারা প্যান্ডেলের বাটাম বুঝতো, তারা কাপড় বুঝতো, তারা প্লাইউড বুঝতো। মেদিনীপুর থেকে যখন ডেকোরেশনের কাজ করতে কিছু লোক এলো, হুম। তখন তারা গ্রামীণ কিছু কিছু জিনিসপত্র ব্যবহার করলো। যেমন গ্রামীণ যে গাছের ফলগুলো হয়, হুম। ফুলগুলো হয়, পাটকাঠি হয়, তারা সেগুলোকে ব্যবহার করতে শুরু করলো। হুম। তারপরে আস্তে আস্তে চলে এলো একটা দুর্গাপুজোর ইতিহাসের শোলে, ভাঁড়ের প্যান্ডেল। হুম। এলো একটা মেটেরিয়াল, একটা ভাঁড় এলো। সেখান থেকে সাহস পেয়ে কেউ কেউ আঁকের ছিবড়ি দিয়ে কাজ করলো, কেউ বিড়ি হুম। দিয়ে কাজ করলো। এই যে আসছে না, এটা তো একটা বিবর্তন, বা এটা তো একটা ট্রেন্ড বলা যায়। এরকম করতে করতে গিয়ে যে কোথায় শেষ হবে, কেউ সেটা জানে না। বলা খুব মুশকিল। কেউ জানে না। না, কারেক্ট। কিন্তু একটা জিনিস তো আমাদের জানতে ইচ্ছে করছে, পুজো নিয়ে এত ব্যস্ত আপনি, পুজোর 4 দিন কি করেন? আমি আমার পুজোটা ষষ্ঠী পর্যন্ত প্রায় কেটে যায় সন্ধেবেলা জাজমেন্টের সঙ্গে, মানে জাজদের সাথে হুম। কথা বলতে। সপ্তমীর দিন একটু বিশ্রাম হয়। হুম। অষ্টমীর দিনকে কিছু কাজ দেখতে বেরোই। আচ্ছা। তারপর নবমী দশমী প্রায় কিছু থাকে না, একটু ঘুমাই টুমাই, বা আহ, আমার যে প্যান্ডেলটা হয় সেখানে সন্ধ্যাবেলা একটু বসে আড্ডা মারি, বাহ। লোকের রিয়াকশনটা দেখি। বাহ। তারপর দশমী একাদশী থেকে তো শুরু হয়ে যায় পরের বছরের কাজের যোগাযোগ ইত্যাদি। কষ্টও তো লাগে যখন ভেঙে দেয়। আগে লাগতো,
এখন ব্যাপারটা আকাশ টাইম হয়ে গেছে। এখন জানেনই। হ্যাঁ, যে হবে। ভাঙতে তো হবে, নাহলে আর একটা করবো কি করে। বাহ, দারুণ। সিটির মহাপুজোতে আসলেন, খুব ভাল লাগলো। কেমন লাগলো আমাদের এই মহাপুজোতে এসে? দেখুন, আমি তো মানে সিটির তো অনেক কিছু প্রোগ্রামে আমার কাছে থাকে। আমার সব থেকে বেশি ভালো লাগে বিজয়া হ্যাঁ, সম্মেলনীটা। এক্স্যাক্টলি। ওই ওই বিজয়ার অনুষ্ঠানটা কেমন লাগে আমার খুব আপনার? ভালো লাগে যারা প্রথমে। একদম হ্যাঁ, হ্যাঁ, পিছিয়ে আছে বা আমাদের মতো হ্যাঁ, স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে না, হ্যাঁ, ওখানে একটা তাদেরকে সাথে নিয়ে একটা না, হাসি ওখানে একটা ফোটানোর কন্ট্রাস্ট প্রয়াস। কাজ করে। আচ্ছা। ওখানে একটা কন্ট্রাস্ট কাজ করে। এক হচ্ছে যারা একটু ওই ধরনের, তাদেরকে একটা এনকারেজ করা বা তাদেরকে হুম। কিছু একটা করা। আর যারা, যে সমস্ত শিল্পীদের ওখানে ডাকা হয়, তারা তো মোটামুটি একটা হাইলাইটেড একটা জায়গা থেকে আসে। এই দুটো যে সেক্টরকে এক জায়গায় করে নিয়ে একটা অনুষ্ঠান হয়, আমার বেশ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি চাই যে শুধু পুজো না, সারা বছর আপনার ভালো কাটুক। আরো ভালো ভালো প্যান্ডেল উপহার দিন আমাদের, আরো ভাবনা উপহার দিন। খুব ভালো থাকবেন। সিটির মহাপুজোয় আপনাকে পেয়ে সত্যি ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা, তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে, আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.